চীনের রাজধানী বেইজিং। এই শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রেস ব্রিফিং রুম। সেখানে উপচে পড়া ভিড়। বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমের লেন্স তাক করা আছে পোডিয়ামের দিকে। মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন। তার চোখে মুখে কোনো কূটনৈতিক ভনিতা নেই, আছে এক হিমশীতল এবং ইস্পাত কঠিন আত্মবিশ্বাস। তিনি আজ এমন কিছু কথা বলতে যাচ্ছেন যা হাজার কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আক্ষরিক অর্থেই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সৃষ্টি করবে। গৌ জিয়াকুন অত্যন্ত শান্ত স্বরে বললেন, তিস্তা নদী নিয়ে পরিকল্পিত সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন উদ্যোগ। এই প্রকল্পটি বাস্তবায়নে চীন তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। কথাটি শুনলে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে এই একটি বাক্য হল ড্রাগনের এক গগনবিদারী হুঙ্কার। ভারত বছরের পর বছর ধরে তিস্তার পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানিয়ে রেখেছিল। তারা পানিও দেবে না, আবার অন্য কাউকে তিস্তা নিয়ে কাজও করতে দেবে না। এটা ছিল তাদের অলিখিত আধিপত্যবাদী ফরমান। কিন্তু আজ বেইজিং সেই ফরমানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। গৌ জিয়াকুন এখানেই থামলেন না। তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা দিল্লির অহংকারের গালে সরাসরি এক চরম চপেটাঘাত। তিনি বললেন, তিস্তা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত এবং এই ধরনের অংশীদারিত্ব বাইরের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া সমীচীন নয়। তৃতীয় পক্ষ বা বাইরের কোনো প্রভাব, এই শব্দগুলো কার দিকে নির্দেশ করছে এটি বোঝার জন্য কোনো ভূ রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। চীন অত্যন্ত পরিষ্কার, রূঢ় এবং তীক্ষ্ণ ভাষায় ভারতকে একটি লাল রেখা টেনে দিল। তারা বুঝিয়ে দিল, ঢাকা এবং বেইজিং এর সম্পর্কের মাঝখানে নাক গলানোর কোনো অধিকার বা ক্ষমতা দিল্লির নেই। বাংলাদেশ এখন আর কারো আজ্ঞাবহ দাস নয় এবং চীনও কারো রক্তচক্ষুকে পাত্তা দেয় না। তিস্তা শুধু একটি নদী নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তিস্তা হলো এক ভয়ঙ্কর টাইম বোমা। গত কয়েক দশক ধরে ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরবঙ্গকে বিরানভূমিতে পরিণত করার এক অমানবিক খেলা খেলছিল। বর্ষায় গেট খুলে দিয়ে ভাসিয়ে দেওয়া আর খরায় পানি আটকে শুকিয়ে মারা, এটাই ছিল তাদের ব্ল্যাকমেইলের প্রধান হাতিয়ার। বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির অজুহাত দেখিয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশ ভারত তিস্তা পানি বন্টন চুক্তিকে হিমঘরে ফেলে রাখা হয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের 25 ও 26 জুনের চীন সফরে তিস্তা প্রকল্পকে এক নতুন জীবন দিয়েছে। বেইজিং সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন। আলোচনার পর প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে তিস্তা প্রকল্পের সহযোগিতার প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারত কেন তিস্তা প্রজেক্ট নিয়ে এত আতঙ্কিত? কারণ তিস্তা নদী অববাহিকার ঠিক নাকের ডগায় অবস্থিত ভারতের সেই বিখ্যাত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। তিস্তা প্রজেক্টের নামে চীনের অত্যাধুনিক যন্ত্রপাতি, রাডার এবং প্রকৌশলীরা যখন এই শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেঁষে অবস্থান নেবে, তখন ভারতের সামরিক মুভমেন্টের আর কোনো গোপনীয়তাই থাকবে না। যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে করিডোরের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া মানে ভারতের মানচিত্র থেকে 7টি রাজ্য এক নিমিষে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ভারত এতদিন পানি আটকে রেখে যে দাদাগিরি করত, আজ সেই তিস্তার বুকে ভারতের অস্তিত্বের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। তারেক রহমান অত্যন্ত সুচারুভাবে ভারতের সবচেয়ে দুর্বল এবং অরক্ষিত জায়গায় এই মোক্ষম আঘাতটি এনেছেন। তিস্তা প্রকল্পের বাইরেও ঢাকা এবং বেইজিং এর মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে তা বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার পুরো চিত্রটাই বদলে দিতে পারে। দুই দেশ সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী পরিকল্পনা, জলবায়ু ও বন্যা পূর্বাভাস, দুর্যোগ প্রশমন এবং নদী ড্রেজিং এর সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের জন্য এটি এক বিশাল লাইফলাইন। ভারত যখন ইচ্ছা তখন ড্যামের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়, আর বাংলাদেশ আগে থেকে কোনো পূর্বাভাসও পায় না। চীনের অত্যাধুনিক স্যাটেলাইট এবং বন্যা পূর্বাভাস প্রযুক্তি যদি বাংলাদেশের হাতে আসে, তবে ভারতের এই কৃত্রিম বন্যার ফাঁদ আর কাজ করবে না। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে বিশাল মেঘনা অববাহিকা ব্যবস্থাপনা এবং বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণেও এক জাদুকরী ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতা অব্যাহত রাখার সুস্পষ্ট প্রতিশ্রুতি দেন। এটি কোনো সাধারণ কূটনৈতিক বাক্য নয়। যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি আপনাকে বিশ্বস্ত বন্ধু বলে স্বীকৃতি দেয়, তখন বুঝতে হবে আন্তর্জাতিক অঙ্গনে আপনার মেরুদণ্ড কতটা শক্ত হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও এক চীন নীতির প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। যৌথ ঘোষণাপত্রে তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশের অবস্থান পুনরায় উল্লেখ করা হয়। বাংলাদেশ প্রমাণ করল তারা পশ্চিমাদের প্রোপাগান্ডায় পা না দিয়ে নিজেদের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মাটি এবং নদীর পর ভারত এবার এক বিশাল অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক ধাক্কা খেতে যাচ্ছে স্বাস্থ্য খাতে। গত 15 বছর ধরে বাংলাদেশের লাখ লাখ রোগী উন্নত চিকিৎসার আশায় ভারতে যেতেন। ভিসা পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা, দালালদের দৌরাত্ম, সীমান্তে অপমান সবকিছু সহ্য করে হাজার হাজার কোটি টাকা তারা ভারতের হাসপাতালগুলোতে দিয়ে আসতেন। ভারতের মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা বাণিজ্যের সবচেয়ে বড় সোনার ডিম পাড়া হাঁস ছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত এক জঘন্য ব্ল্যাকমেইলের খেলায় মেতে ওঠে। তারা বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দেয়। তারা ভেবেছিল ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে এবং বাধ্য হয়ে ঢাকা আবার দিল্লির কাছে মাথা নত করবে। কিন্তু তারা জানতো না বর্তমান সরকার কোনো সাধারণ সরকার নয়। তারা এই ভিসা ব্ল্যাকমেইলের এমন এক মোক্ষম জবাব দিল যা ভারতের শত কোটি ডলারের মেডিকেল ট্যুরিজমকে আক্ষরিক অর্থে পথে বসিয়ে দেবে। চীন সফরে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার প্রেক্ষাপটে বাংলাদেশি রোগীদের জন্য চীনের ইউনান প্রদেশকে বিশ্বমানের চিকিৎসা গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সামনে এসেছে। ইউনান প্রদেশ বাংলাদেশের খুব কাছাকাছি। সেখানে রয়েছে চীনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত হাসপাতাল এবং রোবোটিক সার্জারির সুবিধা। বাংলাদেশিরা যদি একবার চিকিৎসার জন্য চীনের এই উন্নত এবং সাশ্রয়ী গন্তব্যে যাওয়ার পথ চিনে ফেলে তবে ভারতের হাসপাতালগুলো খা খা করবে। কলকাতার মুকুন্দপুর বা চেন্নাইয়ের হাসপাতালগুলোর সামনে বাংলাদেশি রোগীদের যে বিশাল লাইন থাকতো তা চিরতরে বিলীন হয়ে যাবে। ভারত তাদের ভিসা আটকে রাখার অহংকারের কি চড়া মূল্য দিতে যাচ্ছে তা হয়তো তারা অচিরেই হাড়ে হাড়ে টের পাবে। সাউথ ব্লকের বিনিদ্র রজনী শুধু তিস্তা বা চিকিৎসাতেই সীমাবদ্ধ নেই। তাদের সবচেয়ে বড় হার্ট অ্যাটাকের কারণ হলো বঙ্গোপসাগরের নীল জলরাশি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশ নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে। এছাড়াও শতভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা এবং ব্রিক্স ও এসসিওতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহকে স্বাগত জানিয়েছে বেইজিং। মোংলা বন্দরের পাশে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ভারত 10 বছরে সেখানে একটি ইটও গাঁথতে পারেনি। বাংলাদেশ অত্যন্ত শক্ত হাতে ভারতের সেই বাতিল হওয়া জমিটি চীনের হাতে তুলে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো বঙ্গোপসাগরে ভারতের একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। চীনের পণ্য, জাহাজ এবং কার্গো এখন সরাসরি মোংলা বন্দরে আসবে। ভারত এতদিন বাংলাদেশকে তাদের পেছনের উঠোন ভেবে ইচ্ছে মতো ছড়ি ঘুরিয়েছে, কিন্তু ঢাকা আজ প্রমাণ করে দিল আমাদের মাটি এবং আমাদের সমুদ্র বন্দর সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। যে আমাদের অর্থনীতিকে সর্বোচ্চ মূল্যায়ন করবে আমরা তাকেই জায়গা দেব। এই ঐতিহাসিক সফরে রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অত্যন্ত সংবেদনশীল আলোচনা হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মির সাথে চীনের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ খুব ভালো করেই জানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের চাবি একমাত্র বেইজিং এর হাতেই আছে। পশ্চিমা বিশ্ব যতই মায়াকান্না কাঁদুক না কেন, কাজের কাজ কিছুই হবে না যতক্ষণ না চীন এই বিষয়ে সবুজ সংকেত দেয়। বাংলাদেশে মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বেইজিং অত্যন্ত খোলাখুলিভাবে ঢাকার প্রশংসা করেছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উপর চীন সমর্থন জানিয়েছে। তবে এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং আকর্ষণীয় কূটনৈতিক শব্দচয়ন লক্ষ্য করা গেছে। যৌথ ঘোষণাপত্রে কূটনৈতিক সংবেদনশীলতার কারণে সরাসরি রোহিঙ্গা শব্দ ব্যবহার না করে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে এটি একটি মাস্টার ক্লাস। মিয়ানমারের সাথে চীনের যে কৌশলগত সম্পর্ক রয়েছে তাকে সম্মান জানিয়ে আবার বাংলাদেশের মূল দাবিটিকেও নথিবদ্ধ করা হয়েছে। গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে পাহারায় থাকা লাল ফিতাধারী প্রহরীরা হয়তো জানেন না ভেতরের ওই সুরক্ষিত কক্ষে আজ রাতে যে চুক্তিগুলো সই হলো তা দক্ষিণ এশিয়ার আগামী 50 বছরের ইতিহাস নতুন করে লিখছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে ঢাকা এবং বেজিং এর এই মেগা চুক্তিগুলোর ভেতরের খবর আনার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই আজ্ঞাবহ পুতুল এখন আর তাদের কথায় উঠে বসে না। সে এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে দাবার চাল দিচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছিল তারা পুশ ইন করে পানি আটকে বা ভিসা বন্ধ করে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু বেইজিং এর রেড কার্পেটে পা রেখে ঢাকা এবার প্রমাণ করে দিল আমাদের ভয় দেখানোর দিন শেষ।